কোশ্চেনটা থাকে যে ক্লায়েন্ট যদি ইচ্ছা করে তাহলে ওই সময় যে রিটেন ডাউন ভ্যালু, এই রিটেন ডাউন ভ্যালুতে ক্লায়েন্ট এটা কিনে নিতে পারে ব্যাংকের। সো তখন ক্লায়েন্ট ওই রিটেন ডাউন ভ্যালু 4 কোটি টাকা ব্যাংকে পরিশোধ করলে তখন ক্লায়েন্ট এটার ফুল ওনারশিপটা পেয়েছে। কিন্তু এখানে তার ডিফারেন্সটা কি দাঁড়ালো? ডিফারেন্সটা হলো যে ব্যাংকের শেয়ারটা বা প্রপোর্শন অফ ওনারশিপটা পার্মানেন্ট মুশারাকাতে কখনো কমে যাবে না, ডিমিনিশিং মুশারাকাতে এটা ধীরে ধীরে কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? পার্মানেন্ট মুশারাকার পেমেন্ট শিডিউলটা কেমন হয়? এটা কি ইভেন না আনইভেন? পার্মানেন্ট মুশারাকার ইয়েটা আপনার নর্মালি এটা ইভেন হবে। আনইভেন কেন হবে না? বিকজ পার্মানেন্ট মুশারাকাতে আপনি প্রিন্সিপাল রিপেমেন্ট করছেন না, কিন্তু আপনি আপনি শুধু দিচ্ছেন কি রেন্ট। বিকজ প্রিন্সিপাল রিপেমেন্টের ইস্যু এখনো আসে নাই। এগ্রিমেন্টের শেষে গিয়ে আপনি যদি ওই অ্যাসেটটাকে কিনতে চান তাহলে ব্যাংকের 70% ওনারশিপে যে টাকা দিয়ে কিনতে হবে ওই টাকাটা ব্যাংকে পরিশোধ করার পরে আপনি এটার ওনারশিপ পাবেন, ফুল ওনারশিপ। সো যার কারণে আপনি টোটাল কন্ট্রাক্ট পিরিয়ডের মধ্যে ব্যাংকে পার্মানেন্ট মুশারাকার ক্ষেত্রে শুধুমাত্র রেন্ট পে করবেন। ক্লিয়ার হয়েছে? জি, ক্লিয়ার। আচ্ছা, সো পার্মানেন্ট মুশারাকার ক্ষেত্রে ব্যাংকে আমরা কি পে করবো পার মান্থ? রেন্টাল। শুধু রেন্টাল পে করবো। আর ডিমিনিশিং মুশারাকার ক্ষেত্রে ব্যাংকে কি পেমেন্ট করব? রেন্টাল প্লাস প্রিন্সিপাল। রেন্টাল প্লাস প্রিন্সিপালের একটা পার্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপর আসছে অপারেশনাল কাম ফাইন্যান্সিং ইজারা, যেটা নিয়ে আমরা এইমাত্র কথা বললাম। বলছে ইট ইস এ মেথড ইউজড ফর ফাইন্যান্সিং ক্লায়েন্টস নিড ফর ইউজুফ্র্যাক্ট অ্যান্ড অ্যাসেট। ইউজুফ্র্যাক্ট কোনটা? ইউজুফ্র্যাক্ট হচ্ছে যে অ্যাসেটের থেকে যে ইউ বেনিফিট অফ ইউজ, যেটা যেমন একটা ইকুইপমেন্ট যদি হয় বা ফ্যাক্টরি মেশিনারি যদি হয়, সো এই মেশিনারিটা ইউজ করার যে রাইট বা বেনিফিট, এইটা কি আমরা বলছি ইউজুফ্র্যাক্ট। সো ক্লায়েন্টের যখন কোনো ইউজুফ্র্যাক্ট বা অ্যাসেটের নিড হয় তখন আমরা অপারেশনাল কাম ফাইন্যান্সিং ইজারা মোডে একটা ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারে। তো অ্যাকর্ডিং টু দিস মেথড দ্য ইনস্টিটিউশন পারচেজেস দ্য অ্যাসেট, কে পারচেজ করে, কে ব্যাংক করে, অ্যান্ড রেন্টস দেম টু দ্য ক্লায়েন্ট ফর স্পেসিফিক পিরিয়ড, একটা নির্ধারিত টাইমের জন্য ভাড়া দিয়ে দেয় ক্লায়েন্টের কাছে এগেনস্ট পিরিয়ডিক্যাল অ্যামাউন্ট অফ রেন্ট স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট, যেটা একটু আগেই আমরা বললাম। সো এখানে দেখেন তাহলে অপারেশন কাম ফিনান্সিং ইজারা এবং ইয়ের মধ্যে আমাদের পার্মানেন্ট মুশারাকার মধ্যে পার্থক্য কোথায় দাঁড়ালো বলেন তো? পার্থক্য দাঁড়ালো হলো যে অপারেশন কাম ফাইন্যান্সিং ইজারাতে 100% ওনারশিপ হলো অ্যাসেটের ব্যাংকের। সো ব্যাংক হলো ফুল মালিক, ফুল ওনারশিপ ব্যাংকের আছে, ব্যাংক এটা ভাড়া দিচ্ছে, এটা সিম্পলি জাস্ট একটা লিজ বা রেন্টিং এগ্রিমেন্ট বলতে পারি। আর যখন এই অ্যাসেটটা দুইজনে মিলেই কিনবে, সো জয়েন্ট ওনারশিপ যখন থাকবে ব্যাংক এবং ক্লায়েন্টের, তখন এটা হয়ে যাবে পার্মানেন্ট মুশারাকা। ক্লিয়ার হয়েছে? কারো কনসেপ্টে ক্লিয়ার না হলে বলবেন কিন্তু। ক্লিয়ার। আচ্ছা, এরপর ইস্তিসনায় চলে যাই আমরা। ইস্তিসনা হলো একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট বেসিক্যালি। হ্যাঁ। সো এখানে এই তো এমন ধরনের প্রোডাক্টের জন্য ইস্তিসনা করা হয় যে প্রোডাক্টটা রেডিলি অ্যাভেলেবল না। হ্যাঁ, যেটাকে কনস্ট্রাকশন করে তারপরে এটা আপনার ধরেন মালিকানায় আনতে হবে। যেমন ধরেন ইস্তিসনার প্র্যাকটিক্যাল উদাহরণ হলো যে আমরা ক্লায়েন্ট এসে বললো যে আমি গুলশানে একটা 10 তলা বাড়ি কিনতে চাই। হুম। সো 10 তলা বাড়ি, সে একটা স্পেসিফিকেশন দিয়ে দিল যে এই স্পেসিফিকেশন থাকবে, এই অ্যাপার্টমেন্ট সাইজ হবে অমুক তমুক। সো এই স্পেসিফিকেশন অনুযায়ী তখন ব্যাংক একটা ডেভেলপারের সঙ্গে এগ্রিমেন্ট করলো, বললো যে আমার একটা ক্লায়েন্ট আছে এরকম, সো সেই এই স্পেসিফিকেশন অনুযায়ী তুমি আমার ক্লায়েন্টকে একটা বাসা বানিয়ে দাও। তো ধরেন এখানে দুইটা এগ্রিমেন্ট হবে, একটা হবে এগ্রিমেন্ট হবে ক্লায়েন্টের সঙ্গে। সো ক্লায়েন্টের সঙ্গে এগ্রিমেন্টে ক্লায়েন্টকে ব্যাংক বললো যে হ্যাঁ তুমি এই স্পেসিফিকেশনের একটা বাসা গুলশানের এই রোডে এইভাবে এটা তুমি পাবে যদি ব্যাংকে তুমি 100 কোটি টাকা পে করো। সো ব্যাংকের সঙ্গে ক্লায়েন্টের ইস্তিসনা এগ্রিমেন্ট হয়ে গেল যে 100 কোটি টাকায় ব্যাংক তাকে এই স্পেসিফিকেশনের বাসাটা বুঝিয়ে দিবে। সো ব্যাংক তখন কি করবে? ব্যাংকের তো আর বিল্ডিং বানানো বা বিল্ডিং কনস্ট্রাকশন তো ব্যাংকের এক্সপার্টিসে না, ব্যাংকের স্কোপ অফ ওয়ার্কের মধ্যেও পড়ে না। তো ব্যাংক তখন কি করবে? ব্যাংক তখন একটা ডেভেলপারের সঙ্গে এগ্রিমেন্ট করবে
ডেভেলপারের সঙ্গে এগ্রিমেন্ট করে ডেভেলপারকে বলবে যে তুমি একটা এই দরজা জানো মামা। স্পেসিফিকেশনের বাসা তৈরি করে দিবে এবং আমি তোমাকে পে করব ফর এক্সাম্পল। আপনারা, আমার মনে হয় যে আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখলে ভালো হয়। আমি একটা চিন্তা করি, তুমি এত শুকনো মানুষ, তোমার পাও কামড়ায়, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, আচ্ছা স্যার, আপনি সবাইকে মিউট করে দেন আপাতত, ভালো মতো পরে ওষুধ আমরা খাও। সব খুলে সেন্ট্রালি দিব। মিউট করে দেন। সেন্ট্রালি মিউট করেন, পরে আমরা আনমিউট করে দিব। এই আমার মনে হয় যে শাহনাজ আপা, আপনি আপনি শাহনাজ আপা আপনার ভিডিওটা অফ করেন আর আপনি নিজেকে মিউট করেন, হ্যাঁ? কারণ ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, সো আমরা বলছিলাম যে দুইটা এগ্রিমেন্ট, একটা হলো ব্যাংক এবং কাস্টমারের মধ্যে, যেখানে ব্যাংক কাস্টমারকে সঙ্গে এগ্রি করলো এই টার্মে যে ঠিক আছে এই স্পেসিফিকেশনের একটা বাসা 100 কোটি টাকা হলে আমি তোমাকে ডেলিভার করতে পারবো। সো ব্যাংক এখন একটা ডেভেলপারের সঙ্গে এগ্রিমেন্ট করছে, আমরা দেখছি। সো এগ্রিমেন্টে ব্যাংক ডেভেলপারের সঙ্গে এগ্রি করলো যে ডেভেলপার তুমি এই স্পেসিফিকেশন একটা বাসা আমাকে বানিয়ে দাও, তুমি এটা যদি বানিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে 80 কোটি টাকা দেবো। সো দেখেন, প্রথম এগ্রিমেন্টটা হলো ইস্তিসনা এগ্রিমেন্ট ইন বিটুইন ব্যাংক এবং ক্লায়েন্ট। আর ইস্তিসনা এগ্রিমেন্টকে এক্সিকিউট করতে গিয়ে ইন বিটুইন ব্যাংক এবং ডেভেলপার যে এগ্রিমেন্টটা হচ্ছে, সেই এগ্রিমেন্টটাকে আমরা বলছি প্যারালাল ইস্তিসনা। ওকে, সো টু এগ্রিমেন্টস। First one is istisna agreement in between bank and the client. Second one is in between the bank and the developer. And the second one is called parallel istisna. So এই istisna এবং parallel istisnaর মাঝে যে পোর্শনটা, ডিফারেন্সটা থাকলো, যে মার্জিনটা থাকলো, এটা হলো ব্যাংকের প্রফিট। সো ব্যাংক 80 কোটি টাকায় ডেভেলপার থেকে বাসাটা পেয়ে যাবে এবং বাসাটা ক্লায়েন্টকে বুঝাই দেবে 100 কোটি টাকায়। সো 20 কোটি টাকা ক্লায়েন্ট প্রফিট করছে। সো এই হচ্ছে বেসিক্যালি ইস্তিসনা। ইস্তিসনা কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, তাহলে এখন আমরা সালামে চলে যাই। সালাম, সালাম একটা ক্রয় বিক্রয়ের ওয়ান অফ দ্য মোডস। হ্যাঁ, দেখেন সালামের ব্যাপারে কি বলছে। সালাম ইজ এ মেথড অফ ফাইন্যান্সিং উইচ institution use for extending finance to owners of farms and merchants who want to spend on their business as well as their personal needs. Under this mode of financing, the institution has the right to arrange salam with another party through a parallel salam contract. আচ্ছা, এখানে ইন্টারেস্টিং হলো যে সালাম কন্ট্রাক্ট এবং প্যারালাল সালাম, আগে আমরা দেখলাম, দেখেন ইস্তিসনা, ইস্তিসনা কোন ধরনের কেসে দেখেছিলাম আমরা, যে যেখানে প্রোডাক্টটা রেডি নাই, যেখানে কনস্ট্রাকশন করতে হবে বা ম্যানুফ্যাকচারিং করতে হবে, এই ধরনের সিচুয়েশনে আমরা বলেছিলাম যে ফাইন্যান্সিং মোডটা অ্যাপ্লিকেবল হয়, সেটা হতো ইস্তিসনা এবং প্যারালাল ইস্তিসনা। এখানে আমরা দেখছি যে সালামের প্রোডাক্টটা ইটস এ রেডি প্রোডাক্ট। সো এই রেডি প্রোডাক্ট যখন ব্যাংকের কাছে কিনতে আসছে বা ক্লায়েন্ট ফাইন্যান্সিং করতে আসছে, তখন কিন্তু এই সালাম, ফর এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরেন একজন ট্রেডার, সে ব্যাংকে এসে বললো যে আমি 10 মেট্রিক টন হুইট বা গম কিনতে চাই। হুম, সো ব্যাংক এগ্রি করলো যে ঠিক আছে 10 মেট্রিক টনের জন্য তোমাকে পে করতে হবে ফর এক্সাম্পল 1 কোটি টাকা। তো ব্যাংক তখন এই হুইট গুলো কিভাবে পারচেস করবে? সে হয়তো কোনো লোকাল যে হোলসেলার, তার কাছ থেকে ব্যাংক কিনবে, অথবা এটা ব্যাংক এলসি করে নিয়ে আসবে। সো দুই ধরনের সিচুয়েশনেই ব্যাংক নর্মালি কি করবে, একটা প্যারালাল সালাম এগ্রিমেন্ট করবে কোনো হোলসেলারের সঙ্গে বা কোনো ইম্পোর্টারের সঙ্গে, তাই না? সো এর মাধ্যমে ব্যাংক যেটা করলো, ওই যে বললাম আমরা যে 1 কোটি টাকায়, সে বলেছে ট্রেডারকে যে 1 কোটি টাকায় 10 মেট্রিক টন ব্যাংক ইয়ে দিবে, গম দিবে। আর এই গমটা হয়তো দেখা যাবে যে সে 80 লাখ টাকায় কোনো প্রডিউসার থেকে কিনে নিয়েছে বা ইম্পোর্ট করেছে। তো মাঝখানের এই যে 20 লাখ টাকা, এটা হলো ব্যাংকের মার্জিন। সো এই কন্ট্রাক্টটাকে আমরা বা মোড অফ ফাইন্যান্সিংটাকে আমরা বলছি সালাম। সো সালাম এবং ইস্তিসনার মধ্যে পার্থক্য কি, তাহলে কেউ একজন বলেন দেখি কাইন্ডলি। সালামটা হচ্ছে রেডি প্রোডাক্ট থাকবে, আর ইস্তিসনা এটা হচ্ছে রেডি থাকবে না, এটাকে রেডি করে দিতে হবে ব্যাংকে। ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন করতে হবে, এক্স্যাক্টলি। সালাম সালামে স্যার আগে ইয়ে করতে হয়, পরে ইস্তিসনের মানে অ্যামাউন্টটা আগে দিতে হয় স্যার। হ্যাঁ, ইস্তিসনা সবসময় আগে হয়। হুম, কারণ ইস্তিসনা হলো ম্যানুফ্যাকচারিং এবং যে আপনার ইয়েটা, আপনার যে কনস্ট্রাকশনটা, যদিও এটা টার্মস এন্ড কন্ডিশনস এর উপর ভ্যারি করে, বাট ওয়ান অফ দ্য বেসিক থিং হচ্ছে
যে আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স না করেন, তাহলে আপনার যে ম্যানুফ্যাকচারার বা আপনার যে কন্ট্রাক্টর, সে আপনার জন্য কেন কাজ করবে? সো ইস্তিসনা শুরু থেকেই মোড অফ ফাইন্যান্সিংটা এরকমই ছিল। এবং ইস্তিসনা যেখান থেকে আসছে হিস্ট্রিক্যালি, যেমন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আংটি বানাতে চাচ্ছিলেন, হ্যাঁ। তো আংটি বানানোর জন্য নর্মালি ওই সময় যারা স্বর্ণকার ছিল তাদের যে কোনো একজনকে ডেকে উনি যখন স্পেসিফিকেশনটা বুঝিয়ে দিতেন বা ডিজাইনটা, যে এই ডিজাইনের আংটি এরকম হবে, এরকম মাপ, তো এটা যখন দিতেন তার সঙ্গে সঙ্গে উনি একটা পেমেন্টও অ্যাডভান্স কিন্তু করে দিতেন, একটা পার্ট অফ দ্য প্রাইস আংটিটার পে করে দিতেন। কেন? সো দ্যাট সে এটা দিয়ে স্বর্ণ কিনতে পারে, তারপরে এটা ম্যানুফ্যাকচারিংটা করতে পারে। ওকে, সো হিস্ট্রিক্যালি এবং এজ এ ম্যাটার অফ কনভেনশন সবসময়ই আপনার ইস্তিসনার পেমেন্টটা একটা পার্ট সবসময় অ্যাডভান্স পে করতে হয়। আর সালামে অ্যাডভান্সের কোয়েশ্চেন আসে না, বিকজ এখানে তো প্রোডাক্টটাই রেডি, আপনি টাকা দিবেন, প্রোডাক্ট দিবেন। ওকে, সো আমরা প্রসিড করি। আদার ফাইন্যান্সিং অপারেশনস এগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য। লেটার অফ গ্যারান্টি, লেটার অফ ক্রেডিটের কথা বলছে বা কার্ড হাসানের কথা বলছে, এগুলো আমরা অলরেডি ডিসকাশন করে এসেছি। এরপরে আসি আমরা সারিয়া স্ট্যাটাস অফ অফারিং ক্রেডিট ফ্যাসিলিটিস। এটাও আমরা অলরেডি ডিসকাস করেছি। বলেছে the decision to offer a credit facility and the facility agreement are considered as a means of mutual understanding and exchange of non-binding promises for entering into transaction. The Sharia status of actual utilization of the facilities depend on the type of contract to be used. এখানে যেটা মানে আপনাদের মনে রাখার জন্য, যে যখনই এই অফার কথাটা দেখবেন, অফারিং ক্রেডিট ফ্যাসিলিটিস বা ক্রেডিট ফ্যাসিলিটিস অফার লেটার, তখনই সঙ্গে সঙ্গে মনে রাখবেন যে ইটস এ নন বাইন্ডিং থিং। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে কিন্তু সবসময় আপনার এমসিকিউ সাধারণত এসে থাকে। সো আমরা একটু কুইকলি প্রসিড করি। শারিয়া রুলিংস অন ক্রেডিট ফ্যাসিলিটিস। প্রথম কথাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা জানি যে সব স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেই সত্য। বলছে ইট ইজ ইম্পারমিসিবল টু ইউজ এনি অফ দ্য ট্রেডিশনাল ফ্যাসিলিটিস। ট্রেডিশনাল ফ্যাসিলিটিস কোনগুলো? যেখানে প্রোডাক্টের কেনা বেচা হয় না, হ্যাঁ, লোন দেয়া উইথ ইন্টারেস্ট, সেগুলোকেই নর্মালি ট্রেডিশনাল ফ্যাসিলিটিস বলেছে। সো ট্রেডিশনাল ফ্যাসিলিটিস যেগুলো, সেগুলো একটা ইসলামী ব্যাংক করতে পারবে না। কেন করতে পারবে না? বিকজ ইট ইনভলভস ইন্টারেস্ট। অফারিং নিয়ে কি যেন বলছিলেন? অফারিং হচ্ছে নন ব্যাংকিং। নন বাইন্ডিং, রাইট। অফার মানেই নন বাইন্ডিং। অনলাইন। আচ্ছা, 5.2টা আমরা একটু দেখে নিই, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বলছে দ্য ইনস্টিটিউশন ইজ নট কমিটেড টু পে any compensation to the client on rejection of his application to utilize the approved facilities, whereas the client also is free to use the facilities within the specified period or not. When the client refrains from using the facility, he is not committed to pay any compensation to the institution. এই জায়গাটা আপনারা একটু হাইলাইট করে রাখবেন আপনাদের টেক্সট। আমরা উপরে বললাম যে এটা যেহেতু নন বাইন্ডিং একটা অব্লিগেশন, কোনো পক্ষের উপরেই বাইন্ডিং না, ইনস্টিটিউশনের উপরে বাইন্ডিং না। কিভাবে? সেটা হচ্ছে ক্লায়েন্ট ডিসবার্সমেন্ট চাইলো এবং ব্যাংক বললো যে না আমি সরি এখন ডিসবার্সমেন্ট দিতে পারছি না, হুম, বা সে তার যে স্যাংশন লেটারটা ব্যাংক ক্যান্সেল করে দিল। কোন পর্যায়ে কথা বলছি? যখন ডিসবার্সমেন্ট এখনো শুরু হয়নি। সো এইরকম সিচুয়েশনে বলছে যে যদি এই ধরনের ক্যান্সেল ব্যাংক করে বা ব্যাংক যদি রিফিউজ করে যে না ফাইন্যান্সিং করবে না, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু কোনো কম্পেনসেশন চাইতে পারে। ওকে, আবার করেসপন্ডিংলি বলছে যে ব্যাংক যে ফ্যাসিলিটি স্যাংশন লেটারটা দিল বা ফ্যাসিলিটি অফার লেটারটা দিল, ক্লায়েন্ট এটাকে ইউটিলাইজ করলো না, ক্লায়েন্ট এসে একটা ডিসবার্সমেন্টও নিল না। তো এইরকম সিচুয়েশনে ব্যাংকও তার এগেনস্টে কোনো কম্পেনসেশন ক্লেম করতে পারবে। সো কোনো পক্ষই কোনো পক্ষের এগেনস্টে কম্পেনসেশন ক্লেম করতে পারবে না। কেন? ফর নন ইউটিলাইজেশন অফ এ ফ্যাসিলিটি। ওকে, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে?
এটা আমরা বুঝতেই পারি যে যেহেতু নন বাইন্ডিং হলে কোনো পক্ষেরই কোনো কম্পেনসেশন দেওয়ার প্রয়োজন নাই বা কোনো অব্লিগেশন থাকে না। এখানে কি ইজাব অ্যান্ড কবুল হয়নি এরকম কিছু? এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এরপরে আমরা চলে আসি রিটার্নস এন্ড কমিশনস অন ক্রেডিট ফ্যাসিলিটিস। আপনারা একটা কোয়েশ্চেন আপনাদের আসতে পারে যে তাহলে এটা সবসময় কি নন বাইন্ডিং? আনসারটা হচ্ছে সবসময় নন বাইন্ডিং। তবে তার মানে নন বাইন্ডিং হলে এটা তো একটা ব্যাংকের ভালনারেবিলিটিও তৈরি করে করে না? ফর এক্সাম্পল, আপনি ক্লায়েন্ট বললো যে আপনি নিয়ে আসেন এই প্রোডাক্টটা, আমি মুরাবাহা ফরম্যাটে কি নিয়ে নিব ব্যাংক থেকে, তো সে আর নিল না, তাহলে এই প্রোডাক্টটা ব্যাংক কি করবে? So এই ধরনের যে ভালনারেবিলিটি গুলো আছে এগুলো কিভাবে অ্যাড্রেস হয় তাহলে? এগুলো অ্যাড্রেস হয় ব্যাংকের কাছ থেকে সে একটা আরবন নিয়ে রাখে, অথবা ব্যাংকের কাছ থেকে সে একটা আন্ডারটেকিং নিয়ে রাখে। সরি, মানে ব্যাংক ক্লায়েন্টের কাছ থেকে একটা আরবন নিয়ে রাখে, বা একটা আন্ডারটেকিং নিয়ে রাখে, বা একটা সিকিউরিটি ডিপোজিটও নিয়ে রাখতে পারে। ওকে। আবার যদি এটা ইনস্টিটিউশন হয় তাহলে পার্সোনাল গ্যারান্টিও নিতে পারে ডিরেক্টরদের থেকে, আবার কর্পোরেট গ্যারান্টিও নিতে পারে। হুম, যে সে এটা অবশ্যই কিনবে। সো এইরকম সিচুয়েশনে ওইগুলো কিন্তু অন্য শরিয়া হুকুম, ওগুলো হচ্ছে গ্যারান্টির হুকুম। হ্যাঁ, ওইগুলো হচ্ছে সিকিউরিটির হুকুম, হামিশ জিদ দিয়ে আরবুনের হুকুম। সো এইটা কিন্তু সেই সিচুয়েশনের কথা বলছে না, এটা হলো যে কোনো রকমের কোনো এই ধরনের আন্ডারটেকিং নাই, কোনো গ্যারান্টি নাই কাস্টমারের দিক থেকে। ওকে। সেই ধরনের সিচুয়েশনে বলছে যে কাস্টমার ইজ নট বাউন্ড টু ইউটিলাইজ দা আপনার ফ্যাসিলিটি। সো এমন না যে সারিয়াতে এটার কোনো ডিভাইস নাই ক্লায়েন্টকে বাধ্য করার জন্য। সারিয়াতে ডিভাইস আছে, কিন্তু সেই ডিভাইস গুলো আমরা অন্য স্ট্যান্ডার্ড গুলোতে দেখবো। এখানে ব্রিফলি আমরা বলে গেলাম যে কি কি ডিভাইস ব্যাংকের জন্য আছে ক্লায়েন্টকে বাধ্য করতে। রিটার্নস এন্ড কমিশনস অন ক্রেডিট ফ্যাসিলিটিস। ফার্স্ট টাইপ, কমিশন এন্ড রিটার্নস হুইচ অ্যারাইজ বিফোর কন্ট্রাক্ট। এখানে আমরা দেখবো যে ব্যাংক যে ফাইন্যান্সিংটা করছে অবশ্যই তার রিটার্নের জন্যই করছে, তাই না? সো এই রিটার্ন গুলোর মধ্যে কিছু আছে পারমিসিবল রিটার্ন, যেটা ব্যাংকের জন্য বৈধ, আর কিছু আছে ইমপারমিসিবল রিটার্ন, যেটা ব্যাংকের জন্য রাখাটা বৈধ নয়। সো এখানে আমরা এখন দেখি তাহলে ব্যাংকের জন্য কি রিটার্ন রাখা বৈধ এবং কি রিটার্ন রাখা বৈধ নয়। প্রথম বলছে কমিশন ফর ক্রেডিট স্টাডি। এই জায়গাটা থেকে আপনারা নর্মালি একটা এমসিকিউ হয়তো পাবেন। ইনস্টিটিউশন ইজ পারমিটেড টু টেক কমিশন ফর দ্য ক্রেডিট স্টাডি। এই লাইনটা হাইলাইট করে রাখবেন আপনাদের স্টাডি টেক্সটে, কারণ এখান থেকে ইনভেরিয়েবলি এমসিকিউ থাকে। ধরেন ক্লায়েন্টকে একটা প্রজেক্টে লোন ফাইন্যান্সিং করা হবে কি হবে না, এটা ডিটারমাইন করার জন্য ব্যাংক একটা ক্রেডিট স্টাডি করেছে বা প্রজেক্টের একটা ফিজিবিলিটি স্টাডি করেছে। তো এই যে ফিজিবিলিটি স্টাডি করেছে, এই মানে ক্লায়েন্ট যদি তার লোনটা সে ইউটিলাইজ নাও করে, তারপরও কিন্তু ব্যাংক এই স্টাডি যেটা করেছে এই স্টাডির জন্য একটা পেমেন্ট পেতে ব্যাংক এন্টাইট, এবং ব্যাংক একটা কমিশন এটার জন্য ভ্যালিডলি চার্জ করতে পারবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে ধরেন ক্রেডিট স্টাডিটার ফলাফল নেগেটিভ আসে। হুম, স্টাডিতে পাওয়া গেল যে না, আসলে ক্লায়েন্টের এই ধরনের সক্ষমতা নাই এই লোনটা যদি দেয়া হয়, বা এখানে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে এটা রিটার্ন দিতে পারবে না ক্লায়েন্ট। তার মানে এটা নেগেটিভ ফাইন্ডিং আসে। যে নেগেটিভ ফাইন্ডিং এর কারণে সে লোনটা পেল না বা ইনভেস্টমেন্টটা পেল না, তখনও কিন্তু ব্যাংক তার কাছ থেকে একটা কমিশন পাইতে পারবে। এই যে স্টাডিটা সে করেছে এই স্টাডির জন্য ব্যাংকের এটা একটা কমিশন বলতে পারেন, বা রেমিনারেশন বলতে পারেন, বা একটা পেমেন্ট বলতে পারেন। তো সেটা নেওয়াটা ইসলামী ব্যাংকের জন্য বৈধ। কমিশন ফর অফারিং ক্রেডিট ফ্যাসিলিটিস, এটা কি জিনিস আগে আমরা বুঝে নিই। বলছে দিস কমিশন রেফার্স টু দ্য অ্যামাউন্ট হুইচ দ্য ইনস্টিটিউশন চার্জেস against allocating and specifying the limits of the credit facility. The institution usually charges such commission whether the deal is finalized or not. However, it is impermissible for the institution to obtain commission for offering credit facilities. এই জায়গাটা মার্ক করে রাখেন
টেক্সটে হাইলাইট করে রাখেন যে ক্রেডিট ফ্যাসিলিটি অফার করার জন্যই ব্যাংক কোনো কমিশন নিতে পারবে না, এটা শরিয়াতে অবৈধ। কেন অবৈধ? বিকজ এটা ইন্টারেস্টেরই অন্য একটা নাম, জাস্ট শুধু একটা ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করে বলা হচ্ছে কমিশন ফর অফারিং ক্রেডিট ফ্যাসিলিটি। মানে আপনি তো ক্রেডিট ফ্যাসিলিটি অফার করবেন এবং সেটা যে টার্মস এন্ড কন্ডিশনসে মানে যে পারমিসিবল মোড অফ সারিয়া আছে সেইভাবে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। তো সেখানে ইনভেস্টমেন্ট করবেন বা ক্রেডিট ফ্যাসিলিটি ক্লায়েন্টকে দিচ্ছেন, এই কারণেই ক্লায়েন্টের থেকে কোনো কমিশন আপনি নিতে পারবেন। তো তাহলে কমিশন ফর অফারিং ক্রেডিট ফ্যাসিলিটি কি বৈধ নাকি অবৈধ, পারমিসিবল নাকি ইমপারমিসিবল? ইসলামী ব্যাংক কি রাখতে পারবে ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়ার জন্য কোনো কমিশন? ফ্যাসিলিটি দেওয়ার জন্য রাখতে পারবে, কিন্তু অফার করার জন্য রাখতে পারবে না। ফ্যাসিলিটি, হ্যাঁ, না 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 না, এটা গন্ডগোল করেন না কিন্তু। বলছে যে ক্রেডিট ফ্যাসিলিটি ব্যাংক ক্লায়েন্টকে দিবে, শুধু এই জন্যই ব্যাংক কোনো কমিশন চার্জ করতে পারবে। ওকে, টার্মস এন্ড কন্ডিশনস এর অনুযায়ী ব্যাংকের যে রিপেমেন্ট পাওয়ার কথা সেটা কিন্তু নিয়ে কথা বলছে না। সেটা তো রেট অফ রিটার্ন হিসেবে ব্যাংক যেটা ব্যাংক যে রিপেমেন্ট শিডিউল দিয়েছে সেটা তো ইজ ডিফারেন্ট, সেটা পারমিসিবল। কিন্তু এই কমিশনটা বলছে যে এই যে আমি যে তোমাকে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দিচ্ছি এই জন্য তুমি আমাকে এই কমিশনটা দাও। তার মানে টার্মস এন্ড কমিশন অনুযায়ী যে রিপেমেন্ট করার কথা আপনার, সেই রিপেমেন্ট আপনি করবেন, কিন্তু তারপরও ব্যাংক বলছে যে না, এই যে আমি তোমাকে যে ফেভারটা করলাম ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে, এই ফেভারটা তো তুমি তো পেতা না আমার কাছ থেকে। আপনাদের মনে আছে না যে যখন একটা সময়, এখনো অনেক কনভেনশনাল ব্যাংকে এরকম প্রচলিত আছে, অনেক সময় ব্যাংকাররা দেখা যেত যে ব্যবসায়ীদের থেকে বা যারা লোন নিতে আসতো তাদের থেকে লোনের একটা পার্ট রেখে দিত, রেখে দিয়ে বলতো যে তুমি লোনটা পেতে কোথায় যদি আমি না দিতাম। তো তাহলে লোন থেকে একটা পোর্শন বা এক্সট্রা একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে, সেটা হলো আমার কমিশন। তো এই যে এই ধরনের কমিশন যদি কোনো ইসলামী ব্যাংক বলে যে হ্যাঁ আমি তোমাকে একটা এইচপিএসএম দিচ্ছি, এত টাকার এইচপিএসএম তুমি এতদিনের মাধ্যমে এতদিনে পরিশোধ করে দিবা, এটা ঠিক আছে, কিন্তু এই যে একটা সুবিধা তোমাকে দিলাম, এরকম একটা ডিফিকাল্ট টাইমে আমি তোমাকে দিলাম, এর জন্য আমাকে একটা কমিশন দিতে হবে। এই যে কমিশন, এইটাকে সারিয়া ইল্লিগাল বলছে, এটাকে ইমপারমিসিবল বলছে। এটা কি ক্লিয়ার হয়েছে? কনফিউজ করা যাবে না কিন্তু। তার মানে হচ্ছে স্যার, মানে ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়ার জন্য সে এটা হ্যাঁ, অ্যাভেল উপরি, অ্যাভেল যেটা করুক, যেটা উপরি বলি বাংলায় আমরা, হ্যাঁ, অ্যাভেল করুক অথবা না করুক, এটার জন্য সে কোনো কমিশন ব্যাংক নিতে পারবে না। কোনো কমিশন নিতে পারবে না। অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশনস অনুযায়ী যে রিপেমেন্ট ব্যাংক পেতে পারবে সেটা তো পেতে পারবে, সেটা ইজ অলওয়েজ ভ্যালিড এবং পারমিসিবল। কিন্তু তার বাইরে গিয়ে যে বললো যে আমি তোমাকে এই কঠিন সময় তুমি কোথায় লোন পেতে, তো আমি তোমাকে একটা লোন দিচ্ছি, এই যে এসান করলাম তোমাকে, এখন তুমি আমাকে একটা কমিশন দাও এক্সট্রা। এই যে উপরি, এই যে কমিশন ফর মিয়ার গ্রান্টিং এ ক্রেডিট ফ্যাসিলিটি ইজ নট পারমিসিবল। ক্লিয়ার হয়েছে? জি প্রসেসিং স্যার। তো প্রসেসিং ফি কি নেওয়া যাবে? প্রসেসিং ফির ব্যাপারে সারিয়ার আলাদা ইনস্ট্রাকশন আছে, ওটা আমরা আসছি। প্রসেসিং ফি এটার মধ্যে ইনক্লুডেড না। না, এই কমিশন, যেই এখন এখন যে কমিশনটাকে আলোচনা এখানে হচ্ছে যেটা ইমপারমিসিবল কমিশন ফর বলছে, অফারিং ফ্যাসিলিটি, এটা কি হ্যাঁ, প্রসেসিং ফ্যাসিলিটি না এটা প্রসেসিং ফি রিলেটেড কিনা? হিসেবে ট্রিট হবে না, এটা প্রসেসিং ফি হিসেবে ট্রিট ওকে। প্রসেসিং ফি হিসেবে তো ট্রিট হবে না এটা। না, প্রসেসিং ফি ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, এবং প্রসেসিং ফি নেওয়ার জন্য কিন্তু ওখানে আবার কিছু লিমিটেশনস আছে আপনার, যে অ্যাকচুয়াল এক্সপেন্স যেটা হবে তার বেশি নিতে পারবেন না, এই ধরনের সারিয়ার রুলিংস আছে, যেটা আমরা অন্য আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ডে গিয়ে দেখবো। হ্যাঁ, জি জি। এটা হচ্ছে কমিশন। আপনাকে বললাম যে ঠিক আছে তোমাকে দিলাম তো 3 কোটি টাকার একটা ফ্যাসিলিটি দিয়েছি, তো তুমি অ্যাটলিস্ট 0.1% তো আমাকে একটা কমিশন দিবা। হুম, এই ধরনের কমিশন, শুধু লোন দিয়েছেন মানে ইনভেস্টমেন্ট করেছেন এই কারণেই ইসলামী ব্যাংক কোনো কমিশন খেতে পারবে না। কে? জি জি। হ্যাঁ, মূলত এটা প্রসেসিং ফিজ আলাদা আলাদা, কনভেনশনাল প্রসেসিং ব্যাংকগুলো তো ফি এই এর নামে, জন্য যেমন বলবো ধরো না। যে 0.1% কমিশন নিচ্ছে লোন প্রসেসিং ফি হিসেবে। এটাও তো নিতে হ্যাঁ পারবে, হ্যাঁ, এই ক্রাইটেরিয়ার মধ্যে চলে গেল তাহলে। না ওটা পারবেন না, ওটা করতে পারবেন না। হ্যাঁ, ইসলামী ব্যাংক তো পারবেই না, কনভেনশনাল ব্যাংক নিয়ে তো আমরা কথাই বলছি। ফ্যাসিলিটি, কমিশন ফর অফারিং ক্রেডিট ফ্যাসিলিটি, তার মানে ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়ার জন্য যদি আপনি কমিশন না পেতে পারেন, সারিয়া যদি বৈধ না বলে, তাহলে সেই ক্রেডিট ফ্যাসিলিটি রিনিউয়ালের জন্য কি কমিশন নেওয়া বৈধ?
হ্যাঁ, অবৈধ। সেটাও অবৈধ, এক্স্যাক্টলি। সো এরপরে আসি কস্ট অফ প্রিপেয়ারিং দ্য কন্ট্রাক্টস এন্ড ফর্মস পার্টেইনিং টু দ্য ট্রানজাকশন। আচ্ছা, এইখানে দেখেন প্রসেসিং ফির একটা কিছুটা নমুনা আপনি এই জায়গার মধ্যে পাবেন, যে কোনটাকে একটা সারিয়া ব্যাংক প্রসেসিং ফি হিসেবে ধরতে পারবে। যেমন ধরেন কিছু কষ্ট আছে এখানে, যেমন তার লয়ারকে ইনভলভ করতে হবে, এখানে তাকে একটা ক্রেডিট ডকুমেন্টেশন করতে হবে, কন্ট্রাক্ট সাইন করাতে হবে, সিকিউরিটি ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে। সো এই যে চার্জ আছে, যে কস্ট আছে, এই কস্ট গুলোর ক্ষেত্রে কি হবে? এটা কি সারিয়া ব্যাংক নিতে পারবে নাকি পারবে না? বলছে হ্যাঁ এটা এখন পারবে, এটা পারমিসিবল। পারবে। হচ্ছে cost of preparing the contract to be signed between the institution and the client should be shared between the two parties, unless the contract indicates otherwise। তার মানে নর্মাল রুলটা হলো শারিয়া প্রিফার করে যে দুই পক্ষই এটা শেয়ার করুক কস্টটা। কারণ এটা তো শুধু ক্লায়েন্টের একার বেনিফিট না, ব্যাংকেরও বেনিফিট। তবে যদি ভলান্টারিলি ক্লায়েন্ট এটা এগ্রি করে যে ঠিক আছে এটা আমি বিয়ার করব, তাহলে সেটাও ব্যাংকের জন্য ভ্যালিড। মানে এমন না যে ব্যাংক বাধ্য এটার 50% বা 30% কস্ট শেয়ার করতে। ক্লায়েন্ট এবং ব্যাংকের মধ্যে যদি এগ্রিমেন্ট এরকম থাকে যে এই কস্টটা বিয়ার করবে ক্লায়েন্ট, তাহলে এটা ইটস এ ভ্যালিড এগ্রিমেন্ট, ব্যাংক এই টাকাটা নিতে পারবে। এখানে দেখেন বলছে সাচ চার্জ, এই জায়গা থেকে আপনাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সাচ চার্জ শুড বি ফেয়ার, চাইলেই আপনি যে কোনো একটা ফি বলতে পারবেন না, and commensurate with the actual workload as so as not to comprise an implicit fee for commitment or offering the credit facility। যে কোয়েশ্চেনটা আপনারা এই মাত্র করেছিলেন, হ্যাঁ, যে প্রসেসিং ফি নাম দিয়ে আপনি কোনো কমিশন নিতে পারবেন কিনা, এই জায়গাটাই ক্লিয়ার করে বলা হচ্ছে যে তা আপনি করতে পারবেন না। কতটুকু আপনি চার্জ করতে পারবেন? যতটুকু আপনার অ্যাকচুয়াল খরচ হয়েছে। ধরেন লয়ারকে ইনভলভ করেছেন, আপনি আপনার প্রিন্টিং করেছেন, আপনি আপনার সিকিউরিটি ডকুমেন্ট প্রিপেয়ার করেছেন, এই সবগুলো মিলিয়ে অ্যাকচুয়াল ফেয়ার এবং জাস্টিফাইড যে কস্ট আপনার, সেটাই শুধু আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন। তাহলে প্রসেসিং ফি বলতে আমরা নর্মালি এইটাকেই বুঝাবো। ওকে, এবং এটা আরবিট্রারি হবে না, ইচ্ছা মতো একটা চাপিয়ে দেওয়া যাবে না। এবং স্ট্যান্ডার্ড বলছে যে আপনি ক্রেডিট ফ্যাসিলিটি জন্য যেহেতু ফি নিতে পারেন না, সো ওইটাকে ঘুরায় অন্য নাম দিয়ে কস্ট অফ প্রিপারেশন বা প্রসেসিং ফি নামে আপনি নিতে পারবেন না। অ্যাকচুয়াল কস্ট যতটুকু, ততটুকু আপনি কাস্টমার থেকে রিকভার করতে পারবেন, সেটা পারমিসিবল। এবার বলছে when Murabaha or any other mode of financing is used through syndicated financing, the arranging institution has the right to charge arrangement fees। আচ্ছা, তা এখানে আমরা আরেকটা পারমিসিবল ফি পেলাম, যে যদি সিন্ডিকেটেড ফাইন্যান্সিং হয়, সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যে লিড অ্যারেঞ্জার, সেই লিড অ্যারেঞ্জার এই সিন্ডিকেশন যেহেতু সে অ্যারেঞ্জ করেছে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে সে কথাবার্তা বলেছে, ব্যাংকগুলোকে রাজি করিয়েছে, সিন্ডিকেশন লোন এগ্রিমেন্ট প্রিপেয়ার করেছে সবার মধ্যে। সো এই যে সবাইকে সেম পেজে নিয়ে এসে সে যে একটা সিন্ডিকেটেড ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করেছে, এটার জন্য তো তার তো কিছু লেবার দিতে হয়েছে, এফোর্ট দিতে হয়েছে। সো এই কারণে লিড অ্যারেঞ্জার একটা ফি বা অ্যারেঞ্জমেন্ট ফি চার্জ করতে পারবে, এটা সারিয়াতে নেওয়াটা পারমিসিবল। কস্ট অফ ফিজিবিলিটি স্টাডি অফ দ্য প্রজেক্ট, এটা অলরেডি আমরা বলে ফেলেছি যে এটা নিতে পারবে, এটা পারমিসিবল। হামিশ দিয়ে সিকিউরিটি ডিপোজিট বলছে the institution may charge the seriousness margin which refers to an amount of earnest money forwarded by the client at the stage of offering his binding place in Murabaha. In case of retreatment of the client from concluding the contract, the amount of actual harm caused to the institution may be deducted from the seriousness margin। আচ্ছা, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। আমরা বলেছিলাম যে ব্যাংকের এই ক্ষেত্রে যদি নন বাইন্ডিং প্রমিস হয়, যদি ফ্যাসিলিটি অফার লেটার গুলো এগ্রিমেন্ট গুলো নন বাইন্ডিং হয়, তাহলে ব্যাংকের প্রোটেকশন কি? ব্যাংকের প্রোটেকশনটা এই জায়গায়, যে ব্যাংক একটা হামিশ দিয়া বা সিকিউরিটি ডিপোজিট রাখতে পারবে ক্লায়েন্টের কাছে। এটা কেমন? এটা হলো, ধরেন ওই যে উদাহরণটা আমরা বললাম, যে ট্রেডার এসে বললো যে 10 মেট্রিক টন উইট আমাকে দিতে হবে। তো ব্যাংক এখন রাশিয়া থেকে উইট ইম্পোর্ট করে নিয়ে আসছে, হ্যাঁ। তো কাস্টমারকে যদি সে আন্ডারটেকিং এর মধ্যে নাই রাখতে পারে, এই 10 মেট্রিক টন গম নিয়ে এসে তো সে যদি কাস্টমার রিফিউজ করে, এটা কি ইনস্ট্যান্টলি সে বিক্রি করতে পারবে ব্যাংক? ওরকম মার্কেট তো নাই। সো যার কারণে ব্যাংক তখন করবে কি, কাস্টমারকে বলবে যে তুমি একটা সিকিউরিটি ডিপোজিট রাখো। ফর এক্সাম্পল, এটার দাম যে ইয়ের দাম ছিল, গমের দাম 1 কোটি টাকা,
ব্যাংক বললো তুমি 50 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট। এখন এটার অ্যারাবিক টার্মটা হচ্ছে হামিশ জিদ্দিয়া। হুম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে যদি বলেন যে এই স্ট্যান্ডার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এই জায়গাটা হামিশ জিদ্দিয়া। সো এই হামিশ জিদ্দিয়া মনে কিভাবে রাখবো সেই প্রসঙ্গে পরে আসছি, বাট হামিশ জিদ্দিয়া কিভাবে ওয়ার্ক করে আমরা এই উদাহরণে দেখলাম যে 50 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট আমাদের ক্লায়েন্ট রেখেছে ব্যাংকের কাছে, এই অ্যাসিউরেন্স দিয়ে যে যখন গমগুলো আসবে তখন সে মুরাবাহা ফরম্যাটে এটা ব্যাংকের কাছ থেকে কিনে নিবে। তো দেখা গেল গম চলে আসলো 10 মেট্রিক টন, কিন্তু ক্লায়েন্ট বললো যে না, আমার তো ব্যবসায়ের অবস্থা খারাপ বা এখন মার্কেট ভালো না, এই মুহূর্তে আমি এই গম কিনতে চাই না। তো সে রিফিউজ করে দিল। হ্যাঁ, রিফিউজ করে দিলে এখন কথা হলো যে ওই 50 লাখ টাকা যে সে সিকিউরিটি ডিপোজিট হামিশ জিত দিয়ে রেখেছে, ব্যাংক এটা কি করবে? ব্যাংক কি এটা অ্যাপ্রোপ্রিয়েট করে দিবে, ফরফিট করে দিবে, নাকি কি করবে? সারিয়া বলছে যে না, ব্যাংক এটা ফরফিটও করবে না, ব্যাংক এটা অ্যাপ্রোপ্রিয়েটও করবে না। কি করবে? ব্যাংক যেটা করবে, ওই যে 10 মেট্রিক টন গম যে নিয়ে আসলো, ব্যাংক চেষ্টা করবে এটাকে মার্কেটে সেল আউট করে দেওয়ার জন্য। হাইপোথেটিক্যালি আমরা ধরে নিই যে ব্যাংক এটা কিনেছিল 80 লাখ টাকায় এই গমটা, ক্লায়েন্ট তো রিফিউজ করলো, সে নিবে না, তখন খোলা বাজারে ব্যাংক এটা বিক্রি করে দিল। আর বিক্রি করে দিয়ে দেখা গেল যে 80 লাখ টাকা তার কস্ট ছিল, এই গমটা বিক্রি হয়েছে 85 লাখ টাকা। তাহলে ব্যাংক কি লুজার হলো নাকি গেইনার হলো? গেইন হলো। গেইন হলো, 5 লাখ টাকা গেইন হলো, তাই না? তাহলে ব্যাংকের এখানে কোনো লস নাই। যদি ব্যাংকের লস না হয়ে থাকে, তাহলে এই যে 50 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট ক্লায়েন্ট রেখেছিল, এই 50 লাখ টাকা পুরোটাই ক্লায়েন্টকে ফেরত দিয়ে দিতে হবে। ক্লিয়ার হলো? জি। আর যদি লস হয়? যদি লস হয় তাহলে এক্সাক্ট যে পরিমাণ লস হবে ওই পরিমাণ টাকা হামিশ দিয়ে বা সিকিউরিটি ডিপোজিট থেকে কেটে রেখে বাকি টাকাটা ক্লায়েন্টকে ব্যাংক ফেরত দিয়ে দিবে। সো এই হামিশ দিয়া এই যে মগজে ঢুকাবেন একদম আপ টু দ্য এন্ড অফ এক্সামিনেশন, এটা এইভাবে যেন এই কনসেপ্ট কাঁচের মতো স্বচ্ছ থাকে। একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। আমি স্যার এই অ্যামাউন্টটার জন্য কি ব্যাংক কি ক্লায়েন্টকে কোনো প্রফিট দিতে হবে কিনা? হামিশের অ্যামাউন্টের উপরে প্রফিট দিতে হবে কিনা? জি। আচ্ছা, এইটার অ্যান্সারটা এই স্ট্যান্ডার্ডে নাই, বাট অন্য স্ট্যান্ডার্ড গুলো যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে হামিশ দিয়া এটা কি একটা আইডল মানি হিসেবে পড়ে থাকবে ব্যাংকের কাছে, নাকি ব্যাংক এটা নিয়ে ইনভেস্ট করতে পারবে। হুম, এটা ডিপেন্ড করে ব্যাংক এবং ক্লায়েন্টের এগ্রিমেন্টের মধ্যে। হামিশ দিয়া যখন ফার্নিশ করে, সিকিউরিটি ডিপোজিট যখন ক্লায়েন্ট ফার্নিশ করে, তখন ব্যাংক চাইলে একটা টার্মস কন্ডিশনস এ ক্লায়েন্টকে এগ্রি করাতে পারে যে আমি এই অ্যামাউন্টটা আইডল মানি হিসেবে একটা এসকো ফান্ডে রাখবো না, আমি এটাকে ইউটিলাইজ করবো। এবং যদি ব্যাংক এটা ইউটিলাইজ করে, ইনভেস্ট করে এই টাকাটা, তখন ব্যাংকের একটা অব্লিগেশন দাঁড়িয়ে যায় যে এটা মুদারাবা ফরম্যাটে ইনভেস্ট হয়েছে বলে ধরে নেওয়া হবে। এবং সেক্ষেত্রে হামিশ দিয়ে যেহেতু ফার্নিশ করেছে ক্লায়েন্ট, সো ক্লায়েন্ট এখানে রাবাল মাল এবং ব্যাংক হলো মুদারিব। সো যেহেতু এই ক্লায়েন্টের টাকা ইনভেস্ট করে ব্যাংক প্রফিট করছে, সো তখন মুদারিব হিসেবে ব্যাংকের একটা অব্লিগেশন দাঁড়িয়ে যাবে ক্লায়েন্টকে মুদারাবা ফরম্যাটে এটার একটা প্রফিট শেয়ার। বুঝতে পারলেন? জি। যদি এগ্রিমেন্টে এরকম কিছু বলা না থাকে? যদি এগ্রিমেন্টে কিছু বলা না থাকে তাহলে কোনো প্রফিট শেয়ার করতে হবে না, এবং বলা না থাকলে ধরে নিতে হবে যে এই সিকিউরিটি ডিপোজিট ব্যাংক এটা আইডল ফেলে রেখেছে। কেন এটা? রিজনটা হলো যে মুদারাবা কিন্তু বাই অপারেশন অফ ল হয় না, ইমপ্লাইড মুদারাবা বলতে কিছু নাই। হুম, মুদারাবা অলওয়েজ ইজ এ প্রোডাক্ট অ্যারাইজিং ফ্রম এ কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্টটা আসবে কোত্থেকে? যদি সাহেবাল মাল হিসেবে ব্যাংক আমিষ দিয়ে যে ফর্মে করছে, ফার্নিশ করছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি ব্যাংকে অথরাইজেশন না দেয় এটা ইনভেস্ট করে, তাহলে ব্যাংক কিন্তু অথরাইজ করতে পারবে না। সো ডিফল্ট পজিশন হচ্ছে যে হামিশ দিয়া উইল রিমেইন অ্যাজ অ্যান আইডল মানি। হুম, সো সেটার উপরে প্রফিট শেয়ারিং এর কোয়েশ্চেন আসছে না। এক্সেপশনালি যদি ক্লায়েন্ট ব্যাংকে অথরাইজেশন দেয় যে হ্যাঁ তুমি এটা ইনভেস্ট করতে পারো, বা তোমার টোটাল ইনভেস্টেবল ফান্ডের সঙ্গে এটাকে কোমিঙ্গল করে ইনভেস্ট করতে পারো, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ইটস এ মুদারাবা কন্ট্রাক্ট between the bank and the customer in respect of the money furnished as হামিশ জিদ্দিয়া। সেই ক্ষেত্রে কিন্তু
ওই অ্যামাউন্টের উপরে যে গেইন আসবে বা প্রফিট আসবে সেটা মুদারাবা ফরম্যাটে, এগ্রিড ফরম্যাটে ক্লায়েন্টকে, ব্যাংককে শেয়ার করতে হবে। ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন আমরা সেকেন্ড টাইপে, কমিশন এন্ড রিটার্নস হুইচ অ্যারাইজ অন সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে কটা কমিশন এবং রিটার্ন দেখলাম এই সবগুলোই ছিল হলো কন্ট্রাক্ট সাইনিং এর আগে। হুম, এখন আমরা দেখবো যে কন্ট্রাক্ট সাইনিং এর পরে কি কি ধরনের রিটার্ন এবং কমিশন অ্যারাইজ করতে পারে। ফার্স্ট বলছে কমিটমেন্ট ফি, দ্য ইনস্টিটিউশন শুড ভাই নট। আসসালামু আলাইকুম। ভাইয়া আচ্ছা, ওয়ালাইকুম। তাহলে আমাদের নামাজের ব্রেক কি দেব, না আমরা কন্টিনিউ ক্লাস চালাই যাব? ভাইয়া আমার মনে হয় এখানে খুব বেশি আর নাই, ও আর 2 মিনিট হলেই শেষ হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। So, আমাদের 45-এ জামাত, তো আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। আচ্ছা, সো আমরা এখন পরে যে ইয়েগুলো আসবে কন্ট্রাক্ট সাইনিং এর পরে, সেই ইয়েগুলোতে আমরা যাচ্ছি যে কি কি রিটার্ন আসতে পারে কন্ট্রাক্ট সাইনিং এর পরে। শুরুতেই আমরা দেখছিলাম যে কমিটমেন্ট ফি, সরি একটু মুছে যেতে হবে। কমিটমেন্ট ফি এটা হলো শুড নট চার্জ, আমরা এখান থেকেই দেখে নিব যে কমিটমেন্ট ফি বলতে কোনো কিছু ক্লায়েন্টের থেকে আদায় করা যাবে না, কারণ এটা ইন্টারেস্ট হিসেবে ট্রিটেড হবে। এরপরে আসছে আরবুন, আর্নেস্ট মানি। আর্নেস্ট মানি হচ্ছে এটা একটা পারফরমেন্স গ্যারান্টি স্কিম। তো পারফরমেন্স গ্যারান্টির ক্ষেত্রে নিয়মটা হলো, হামিশ দিয়ে আমরা দেখেছিলাম যে এটাকে আপনার অ্যাপ্রোপ্রিয়েট করা যায় না বা ফরফিট করা যায় না। আরবুনের ক্ষেত্রে আমরা দেখব যে পারফরমেন্স, যেহেতু এটা একটা পারফরমেন্স গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড, এইটা যদি ক্লায়েন্ট ব্রিচ করে বা ডিফল্ট করে তখন এটাকে ফরফিট করা যায়। গ্যারান্টি রিটার্ন, দ্য ইনস্টিটিউশন শুড নট অবটেইন এনি রিটার্নস অন দ্য গ্যারান্টি। এই ক্ষেত্রে এটা আপনারা অন্য স্ট্যান্ডার্ডে আরো বিস্তারিত দেখবেন। জাস্ট শুধু এতটুকু বলে রাখি যে ব্যাংক যখন কোনো গ্যারান্টি ইস্যু করে তখন এই গ্যারান্টির এগেনস্টে, গ্যারান্টি ইস্যু করার জন্য কোনো কমিশন ব্যাংক নিতে পারবে না। রিটার্ন অর ডেট রিশিডিউলিং, এটাও ইমপারমিসিবল। অর্থাৎ আপনার যে লোন মানে পেমেন্ট রিপেমেন্ট শিডিউল আছে, এই রিপেমেন্ট শিডিউলটা যদি আপনি লম্বা করে দেন, আপনি রিশিডিউলিং করেন, সেটা করতে পারবেন, কিন্তু রিশিডিউলিং করার জন্যই ব্যাংক কোনো পেমেন্ট চার্জ করতে পারবে না। এরপর আসলো অবটেইনিং গ্যারান্টিস অন ক্রেডিট ফ্যাসিলিটিস, এটা আমরা গ্যারান্টি স্ট্যান্ডার্ডে দেখবো। এখানে তেমন কিছু নাই, বাট সিম্পলি এতটুকু আমরা জানলেই হবে যে গ্যারান্টি নেওয়াটা কাস্টমারের থেকে এটা পারমিসিবল, সারিয়ে এটা অ্যালাউ করছে। সো এই ছিল আমাদের ক্রেডিট, আমাদের সারিয়া স্ট্যান্ডার্ড 37। সো আজকে আর একটা আমরা কোশ্চেন কোনো, ছিল, লাস্ট ওয়ান, শেষের দিকে, তো আমি সময় নিচ্ছি না। সেটা জি হলো জি যে আজকে রিটার্ন অন। আমাদের আরেকটা সেশন আছে শোয়ানোটা, হ্যাঁ, শোয়ানোটা আজকে আমাদের আরেকটা সেশন আছে, মানে আপনার এশার নামাজের পর আমাদের একটা সেশন হবে, প্লিজ। জি জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো নিজাম ভাই তাহলে আজকে আমরা শেষ করি এখানে। রিয়াজুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ক্লাসটা খুব এনজয় করছি, আমি নিজেও থ্যাংক ইউ, ছিলাম, ভালো থ্যাংক ইউ। লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম।